আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল। তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায়। পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে, ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে, এ সমস্ত কিছুই না জানিয়া দেয়ার হ্যাপেন মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ রাশিও দেন আর রিপোর্টেড ইন ইউর নিউজ পেপার্স। আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি। সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম। লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি বয়েত আওড়াইতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়িতে লাগিল। এমনকি আমার থিওজফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে, কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওই ভাবের একটা কিছু। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তিবিহ্বল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন। আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশিও হইয়াছিলেন। গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। তখন রাত্রি 10:30। পথের মধ্যে একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম। আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি। এমন সময়ে সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁদিয়া বসিলেন। সে রাত্রে আমার আর ঘুম হইল না। রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্ম ছাড়িয়া দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম, তখন আমাকে অল্পবয়স্ক ও মজবুত লোক দেখিয়া প্রথমে বরিচে তুলার মাসুল আদায়ে নিযুক্ত করিয়া দিল। বরিচ জায়গাটি বড় রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্তা নদীটি উপল মুখরিত পথে নিপুণা নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো 150 সোপানময় অত্যুচ্চ ঘাটের উপরে একটি শ্বেত প্রস্তরের প্রাসাদ শৈল পদমূলে একাকী দাঁড়াইয়া আছে। নিকটে কোথাও লোকালয় নাই। বরিচ তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে। প্রায় 250 বৎসর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন। তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সেই শিকড় শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণ পার্শ্বিক রমণীগণ স্নানের পূর্বে কেশমুক্ত করিয়া দিয়া সেতার কোলে দ্রাক্ষা বনের গজল গান করিত। এখন আর সে ফোয়ারা খোলে না, সে গান নাই। সাদা পাথরের উপর শুভ্র চরণের সুন্দর আঘাত পড়ে না এখন। ইহা আমাদের নির্জন বাসপীড়িত সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করিতে বারংবার নিষেধ করিয়াছিলেন। বলিয়াছিলেন, ইচ্ছে হয়
দিনের বেলায় থাকিবেন, কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করিবেন না। আমি হাসিয়া উড়াইয়া দিলাম। ভৃত্যেরা বলিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করিব, কিন্তু রাত্রি এখানে থাকিব না। তথাস্তু। এ বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না। প্রথম প্রথম আসিয়া এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া থাকিত। আমি যতটা পারিতাম বাহিরে থাকিয়া অবিশ্রান্ত কাজকর্ম করিয়া রাত্রে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম। কিন্তু সপ্তাহখানেক না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন, এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত। সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে যেন জীর্ণ করিতে লাগিল। বোধহয় এ বাড়িতে পদার্পণ মাত্রেই এ প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করি, সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে। নমস্কার। সপ্তাহের সেরা গল্পে আপনাকে সাদর স্বাগত জানাই। বাংলা সাহিত্যের সেরা উপন্যাস, সেরা গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। আজ আপনাদের জন্য বাছাই করে এনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা গল্প ক্ষুধিত পাষাণ। তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম। আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরে ঘাটের নিম্নতলে একটা আরাম কেদারা লইয়া বসিয়া আছি। তখন সুস্তা নদী শীর্ণ হইয়া আসিয়াছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হইয়া উঠিয়াছে। এপারে ঘাটের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলি ঝিকঝিক করিতেছে। সেদিন কোথাও বাতাস ছিল না। নিকটের পাহাড়ে বন তুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়া স্থির আকাশকে ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল। সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হইল, তৎক্ষণাৎ দিবসের নাট্যশালার একটা দীর্ঘ ছায়া যবনিকা পড়িয়া গেল। এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময়ে আলো আধারের সম্মিলন অধিকক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়িয়া একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করিয়া উঠিব উঠিব করিতেছি। এমন সময়ে সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম। পিছনে ফিরিয়া দেখিলাম কেহ নাই। ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল, যেন অনেকে মিলিয়া ছুটাছুটি করিয়া নামিয়া আসিতেছে। ঈষৎ ভয়ের সহিত এক অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল। যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না, তথাপি স্পষ্ট প্রত্যক্ষবৎ মনে হইল যে এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্তার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে। যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না,
তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থিনীরা চলিয়া গেল। আমাকে যেন লক্ষ্য করিল না। তাহারা যেমন আমার নিকট অদৃশ্য, আমিও যেন সেইরূপ তাহাদের নিকট অদৃশ্য। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছ তোয়ার অগভীর স্রোত অনেকগুলি বলয় সিঞ্জিত বাহু বিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তা মুষ্ঠির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে। আমার বক্ষের মধ্যে এক প্রকার কম্পন হইতে লাগিল। সেই উত্তেজনা ভয়ের, কি আনন্দের, কি কৌতূহলের ঠিক বলিতে পারি না। বড় ইচ্ছা হইতে লাগিল ভালো করিয়া দেখি, কিন্তু সম্মুখে দেখিবার মতো কিছুই ছিল না। মনে হইল ভালো করিয়া কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাইবে, কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লি রব শোনা যায়। মনে হইল ২৫০ বৎসরের কৃষ্ণ বর্ণ যবনিকা ঠিক আমার সম্মুখে দুলিতেছে। ভয়ে ভয়ে একটি ধার তুলিয়া ভিতরে দৃষ্টিপাত করি। সেখানে বৃহৎ সভা বসিয়াছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভাঙিয়া হুহু করিয়া একটা বাতাস দিল। সুস্তার স্থির জলতল দেখিতে দেখিতে অপসরীর কেশদামের মতো কুঞ্চিত হইয়া উঠিল এবং সন্ধ্যা ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর্মর ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল। স্বপ্নই বলো আর সত্যই বলো, ২৫০ বৎসরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হইয়াছিল, তাহা চকিতের মতো অন্তর্হিত হইল। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দেহহীন দ্রুতপদে শব্দহীন উচ্চ কলহাস্যে ছুটিয়া সুস্তার জলের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল, তাহারা সিক্ত অঞ্চল হইতে জল নিষ্কর্ষণ করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল না। বাতাসে যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায়, বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমনি করিয়া উড়িয়া চলিয়া গেল। তখন আমার মনে বড় আশঙ্কা হইল যে হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করিলেন। আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই, সর্বনাশিনী এইবার বুঝি আমার মুণ্ডপাত করিতে আসিলেন। ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে। শূন্য উদরেই সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে। আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ক মশলা সুগন্ধি রীতিমতো মোগলাইখানা হুকুম করিলাম। পরদিন প্রাতঃকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল। আনন্দ মনে সাহেবের মতো শোলা টুপি পরিয়া নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড়গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার কথা, কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে টানিতে লাগিল। কে টানিতে লাগিল বলিতে পারি না, কিন্তু আর বিলম্ব করা উচিত হয় না। মনে হইল সকলে বসিয়া আছে। রিপোর্ট অসমাপ্ত রাখিয়া শোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা ধূসর তরুচ্ছায়া ঘন নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করিয়া সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম। সিঁড়ির উপরের সম্মুখের ঘরটি অতি বৃহৎ। ৩ সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে। এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভরে অহর্নিশি গম গম করিতে থাকে। সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয় নাই।
দরজা ঠেলিয়া আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম, অমনি মনে হইল ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বাঁধিয়া গেল। যেন হঠাৎ সভাভঙ্গ করিয়া চারিদিকে দরজা জানালা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পলাইল তাহার ঠিকানা নাই। আমি কোথাও কিছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হইয়া উঠিল, যেন বহু দিবসের লুপ্তাবশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল। আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনিতে পাইলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর আসিয়া পড়িতেছে। সেতারে কিশোর বাজিতেছে বুঝিতে পারিতেছি না। কোথাও বা স্বর্ণভূষণের সিঞ্জিত, কোথাও বা নূপুরের নিক্কণ, কোথাও বা বৃহৎ তাম্র ঘণ্টায় প্রহর বাজিবার শব্দ। অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝাড়ের স্ফটিক দোলকগুলির ঠুন ঠুন ধ্বনি, বারান্দা হইতে খাঁচার বুলবুলের গান, বাগান হইতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা প্রেতলোকের রাগিনী সৃষ্টি করিতে লাগিল। আমার এমন একটা মোহ উপস্থিত হইল, মনে হইল এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা মরীচিকা। আমি যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক, অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করিয়া 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরিয়া টমটম হাঁকাইয়া আপিস করিতে যাই, এ সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা কথা বলিয়া বোধ হইল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া হা হা করিয়া হাসিয়া উঠিলাম। তখনই আমার মুসলমান ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। সে আমাকে পাগল মনে করিল কিনা জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। ইহাও মনে করিলাম যে জগতের ভিতরে অথবা বাহিরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উৎসারিত ও অদৃশ্য অঙ্গুলির আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হইতেছে কিনা তাহা আমাদের মহাকবি ও কবিবরেরাই বলিতে পারেন। কিন্তু একথা নিশ্চয়ই সত্য যে আমি বরিচের হাটে তুলার মাসুল আদায় করিয়া মাসে 450 টাকা বেতন লইয়া থাকি। তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ লইয়া সকৌতুকে হাসিতে লাগিলাম। খবরের কাগজ পড়িয়া এবং মোগলাই খানা খাইয়া একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিবাইয়া দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভিতর দিয়া অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের ঊর্ধ্ব দেশের একটি অত্যুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ হইতে সেই অতি তুচ্ছ ক্যাম্প খাটের উপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে নিরীক্ষণ করিয়া দেখিতেছিল। ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না, কতক্ষণ ঘুমাইয়াছিলাম তাহাও জানি না। সহসা একসময় শিহরিয়া জাগিয়া উঠিলাম। ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নহে, কোনো যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না। অন্ধকার পর্বতের উপর হইতে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক অনধিকার সংকুচিত ম্লানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করিয়াছে। কোনো লোককেই দেখিলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হইল কি যেন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে। আমি জাগিয়া উঠিতেই সে কোনো কথা না বলিয়া
কেবল যেন তাহার অঙ্গুলি খচিত 5 অঙ্গুলির ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করিতে আদেশ করিল। আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম। যদিও সেই শত কক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর কোনো জনপ্রাণী ছিল না। তথাপি পদে পদে ভয় হইতে লাগিল, পাছে কেহ জাগিয়া ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকিত এবং সে সকল ঘরে আমি কখনো যাই নাই। সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তাহার ঠিকানা নাই। আমার অদৃশ্য দূতিটিকে যদিও চক্ষে দেখিতে পাই নাই, তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না। আরব রমণী ঝোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেতপ্রস্তর রচিত বৎ কঠিন নিটোল হস্ত দেখা যাইতেছে। টুপের প্রান্ত হইতে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে। কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে। আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি। অবশেষে আমার দূতি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকিয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। নিম্নে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বক্ষে রক্ত স্তম্ভিত হইয়া গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পরা একটি ভীষণ কাফরি খোঁজা কোলের উপর খোলা তলোয়ার লইয়া 2 পা ছড়াইয়া দিয়া বসিয়া বসিয়া ঢুলিতেছে। দূতি লঘু গতিতে তাহার 2 পা ডিঙাইয়া পর্দার এক প্রান্ত দেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। তক্তের উপর কে বসিয়া আছে দেখা গেল না। কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্ন ভাগে জরির চটি পরা 2খানি সুন্দর চরণ গোলাপি মখমল আসনের উপর অলসভাবে স্থাপিত রহিয়াছে দেখিতে পাইলাম। মেজের এক পার্শ্বে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতকগুলি আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে এবং তাহার পার্শ্বে 2টি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাচ পাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়া আছে। ঘরের ভিতর হইতে একটি অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমাকে বিহ্বল করিয়া দিল। আমি কম্পিত বক্ষে সেই খোঁজার প্রসারিত পদদ্বয় যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকিয়া উঠিল। তাহার কোলের উপর হইতে তলোয়ার পাথরের মেঝেই শব্দ করিয়া পড়িয়া গেল। সহসা একটি বিকট চিৎকার শুনিয়া চমকিয়া দেখিলাম আমার সেই ক্যাম্প খাটের উপরে ঘর্মাক্ত কলেবরে বসিয়া আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ কিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হইয়া গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাৎ যাও, তফাৎ যাও করিয়া চিৎকার করিতে করিতে চলিয়াছে। এই রূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল। কিন্তু এখনো 1,000 রজনী বাকি আছে। আমার দিনের সহিত রাত্রির ভারী একটা বিরোধ বাঁধিয়া গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করিতে থাকিতাম।
আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলিয়া বোধ হইত। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহ্বলভাবে জড়াইয়া পড়িতাম। শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম। তখন আর বিলাতি খাটো কর্তা আর আঁটো প্যান্টলুনে আমাকে মানাইত না। তখন আমি মাথায় এক লাল মখমলের ফেজ তুলিয়া, ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া, রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গদি বিশিষ্ট বড় কেদারায় বসিতাম, যেন রাত্রে কোনো এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম। তাহার পর অন্ধকার যতই ঘনীভূত হইত, ততই কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকিত, তাহা আমি বর্ণনা করিতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতকগুলি ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াইত। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তাহার পরে আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলির অনুসরণ করিয়া সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম। এই খণ্ড স্বপ্নের আবর্তের মধ্যে এই কচিত হেনার গন্ধ, কচিত সেতারের শব্দ, কচিত সুরভি জল শিকড় মিশ্র বায়ুর হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখিতে পাইতাম। তাহারই জাফরান রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে বক্র শীর্ষ জরির চটি পরা, বক্ষে অতি পিনদ্ধ জরির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ, মাথায় একটি লাল টুপি এবং তাহা হইতে সোনার ঝালর ঝুলিয়া তাহার শুভ্র ললাট এবং কপল বেষ্টন করিয়াছে। সে আমাকে পাগল করিয়া দিয়াছিল। আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রা রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথসংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি। এক একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি। এমন সময় হঠাৎ দেখিতে পাইতাম আয়নায় আমার প্রতিবিম্বের পার্শ্বে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানীর ছায়া আসিয়া পড়িল। পলকের মধ্যে গ্রীবা বাঁকাইয়া তাহার ঘন কৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুগভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়া লঘু ললিত নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহলতাটিকে দ্রুতবেগে ঊর্ধ্বাভিমুখে আবর্তিত করিয়া মুহূর্তকালের মধ্যে বেদনা, বাসনা ও বিভ্রমের হাস্য কটাক্ষ ও ভূষণ জ্যোতির স্ফুলিঙ্গ বৃষ্টি করিয়া দিয়া দর্পণেই মিলাইয়া গেল। গিরিকাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করিয়া একটি উদ্দাম বায়ুর উচ্ছ্বাস আসিয়া আমার দুইটা বাতি নিবাইয়া দিত। আমি সাজসজ্জা ছাড়িয়া দিয়া বেশ গৃহের প্রান্তবর্তী শয্যাতলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিতাম। আমার চারিদিকে সেই বাতাসের মধ্যে, সেই অরালি গিরিকুঞ্জের সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল করস্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত। কানের কাছে অনেক কলগুঞ্জন শুনিতে পাইতাম। আমার কপালের উপর সুগন্ধ নিঃশ্বাস আসিয়া পড়িত এবং আমার কপলে একটি মৃদু সৌরভ রমণীয় সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত। অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিণী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসার দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম। একদিন অপরাহ্নে
আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিলাম। কি আমাকে নিষেধ করিতে লাগিল জানি না, কিন্তু সেদিন নিষেধ মানিলাম না। একটা কাষ্ঠ দণ্ডে আমার সাহেবী হ্যাট এবং খাটো কর্তা দুলিতেছিল। পাড়িয়া লইয়া পরিবার উপক্রম করিতেছি। এমন সময় সুস্তা নদীর বালি এবং অরালি পর্বতের শুষ্ক পল্লব রাশির ধ্বজা তুলিয়া হঠাৎ একটা প্রবল ঘূর্ণা বাতাস আমার সেই কর্তা এবং টুপি ঘুরাইতে ঘুরাইতে লইয়া চলিল, এবং একটা অত্যন্ত সুমিষ্ট কলহাস্য সেই হাওয়ার সঙ্গে ঘুরিতে ঘুরিতে কৌতুকের সমস্ত পর্দায় আঘাত করিতে করিতে উচ্চ হইতে উচ্চতর সপ্তকে উঠিয়া সূর্যালোকের কাছে গিয়া মিলাইয়া গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হইল না, এবং তাহার পরদিন হইতে সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবী হ্যাট পরা একেবারে ছাড়িয়া দিয়াছি। আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে, যেন আমার খাটের নিচে, মেঝের নিচে, এই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটা আর্দ্র অন্ধকার গোরের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া, পাহাড়ের উপর দিয়া, নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি কি? আমি কেমন করিয়া উদ্ধার করিব? আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্ন প্রবাহের মধ্য হইতে কোন মজ্জমানা কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব? তুমি কবে ছিলে? কোথায় ছিলে হে দিব্যরূপিণী? তুমি কোন শীতল উৎসের তীরে, খর্জুর কুঞ্জের ছায়ায় কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করিয়াছিলে? তোমাকে কোন বেদুইন দস্যু বনলতা হইতে পুষ্পকোরকের মতো মাতৃক্রোড় হইতে ছিন্ন করিয়া বিদ্যুৎগামী অশ্বের উপর চড়াইয়া জ্বলন্ত বালুকা রাশি পার হইয়া কোন রাজপুরীর দাসীহাটে বিক্রয়ের জন্য লইয়া গিয়াছিল? সেখানে কোন বাদশাহের ভৃত্য তোমার নববিকশিত সলজ্জ কাতর যৌবন শোভা নিরীক্ষণ করিয়া স্বর্ণমুদ্রা গনিয়া দিয়া সমুদ্র পার হইয়া তোমাকে সোনার শিবিকায় বসাইয়া প্রভুগৃহের অন্তঃপুরে উপহার দিয়াছিল? সেখানে সে কি ইতিহাস? সেই সারঙ্গীর সঙ্গীত, নূপুরের নিক্কণ এবং সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত। কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী বলয়ের হীরকে বিজুলি খেলাইয়া চামর দুলাইতেছে। শাহিনশা বাদশাহ শুভ্রচরণের তলে মণিমুক্তা খচিত পাদুকার কাছে লুটাইতেছে। বাহিরের দ্বারের কাছে যমদূতের মতো হাবশি দেবদূতের মতো সাজ করিয়া খোলা তলোয়ার হাতে দাঁড়াইয়া। তাহার পরে সেই রক্ত কলুষিত ঈর্ষা ফেনিল ষড়যন্ত্র সংকুল ভীষণোজ্জ্বল ঐশ্বর্য প্রবাহে ভাসমান হইয়া তুমি মরুভূমির পুষ্পমঞ্জুরি কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ, অথবা কোন নিষ্ঠুরতর মহিমা তটে উৎক্ষিপ্ত হইয়াছিলে। এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করিয়া উঠিল, তফাজ্জাও, তফাজ্জাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। চাহিয়া দেখিলাম সকাল হইয়াছে। চাপরাশি ডাকের চিঠিপত্র লইয়া আমার হাতে দিল এবং পাচক আসিয়া সেলাম করিয়া জিজ্ঞাসা করিল, আজ কিরূপ খানা প্রস্তুত করিতে হইবে? না,
আর এ বাড়িতে থাকা হয় না। সেই দিনই আমার জিনিসপত্র তুলিয়া আপিস ঘরে গিয়া উঠিলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখিয়া ঈষৎ হাসিল। আমি তাহার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগিলাম। যত বিকাল হইয়া আসিতে লাগিল ততই অন্যমনস্ক হইতে লাগিলাম। মনে হইতে লাগিল এখনই কোথায় যাইবার আছে। তুলার হিসাব পরীক্ষার কাজটা নিতান্ত অনাবশ্যক মনে হইল। নিজামের নিজামত আমার কাছে বেশি কিছু বোধ হইল না। যাহা কিছু বর্তমান, যাহা কিছু আমার চারিদিকে চলিতেছে, ফিরিতেছে, খাটিতেছে, খাইতেছে, সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। আমি কলম ছুড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া তৎক্ষণাৎ টমটম চড়িয়া ছুটিলাম। দেখিলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে আপনি সেই পাষাণ প্রাসাদের দ্বারের কাছে গিয়া থামিল। দ্রুত পদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আজ সমস্ত নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। কিন্তু কাহাকে জানাইব, কাহার নিকট মার্জনা চাহিব, খুঁজিয়া পাইলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ্য করিয়া গান গাহি, বলি, হে বহ্নি, যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পলাইবার চেষ্টা করিয়াছিল সে আবার মরিবার জন্য আসিয়াছে, এবার তাকে মার্জনা করো, তাহার দুই পক্ষ দগ্ধ করিয়া দাও, ভস্য সাৎ করিয়া ফেল। হঠাৎ উপর হইতে আমার কপালে দুই ফোঁটা অশ্রু জল পড়িল। সেদিন অরালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছিল। অন্ধকার অরণ্য এবং সুস্তার মসিবর্ণ জল একটি ভীষণ প্রতীক্ষায় স্থির হইয়াছিল। জল, স্থল, আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাৎ একটা বিদ্যুদ্দন্ত বিকশিত ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়া আর্ত চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দ্বার আছড়াইয়া তীব্র বেদনায় হু হু করিয়া কাঁদিতে লাগিল। আজ ভৃত্যগণ সকলেই আপিস ঘরে ছিল। এখানে আলো জ্বালাইবার কেহ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভিতরকার নিকষ কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপর উপুর হইয়া পড়িয়া দুই দৃঢ়বদ্ধ মুষ্টিতে আপনার আলুলায়িত কেশজাল টানিয়া ছিঁড়িতেছে। তাহার গৌরবর্ণ ললাট দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাস্যে হা হা করিয়া হাসিয়া উঠিতেছে, কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে। দুই হস্তে বক্ষের কাঁচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত বক্ষে আঘাত করিতেছে। মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুষলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, ক্রন্দনও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কেহ কোথাও নাই। কাহাকে সান্ত্বনা করিব? এই প্রচণ্ড অভিমান কাহার? এই অশান্ত আক্ষেপ কোথা হইতে উত্থিত হইতেছে? তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। দেখিলাম ভোর হইয়াছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করিয়া তাহার অভ্যস্ত চিৎকার করিতেছে। হঠাৎ আমার মনে হইল হয়তো ওই মেহের আলীও আমার মতো একসময় এই প্রাসাদে বাস করিয়াছিল। এখন পাগল হইয়া বাহির হইয়াও এই প্রাসাদ রাক্ষসের মোহে আকৃষ্ট হইয়া প্রত্যহ প্রত্যুষে প্রদক্ষিণ করিতে আসে।
আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলের নিকট ছুটিয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মেহের আলী, ক্যা ঝুট হ্যায় রে? সে আমার কথার কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষীর ন্যায় চিৎকার করিতে করিতে বাড়ির চারিদিকে ঘুরিতে লাগিল। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল, तवज्जो तवज्जो सब सब झूठ है सब झूठ है सब झूठ है सब झूठ है। আমি সেই ঝড় জলের মধ্যে পাগলের মতো আপিসে গিয়া করিম খাঁকে ডাকিয়া বলিলাম, ইহার অর্থ কি, আমায় খুলিয়া বলো। এক সময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হইত। সেই সকল চিত্তদাহে, সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষার্ত হইয়া আছে। সজীব মানুষ পাইলে তাকে লালায়িত পিশাচির মতো খাইয়া ফেলিতে চায়। যাহারা ত্রিরাত্রি ওই প্রাসাদে বাস করিয়াছে তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হইয়া বাহির হইয়া আসিয়াছে। এই পর্যন্ত আর কেহ তাহার গ্রাস এড়াইতে পারে নাই। আমার উদ্ধারের কি কোনো পথ নাই? একটি মাত্র উপায় আছে, তাহা অত্যন্ত দুরূহ। তাহা তোমায় বলিতেছি, কিন্তু তৎপূর্বে ওই গুলবাগের একটা ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য এবং তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটে নাই। এমন সময় কুলিরা আসিয়া খবর দিল, গাড়ি আসিতেছে। এত শীঘ্র? তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধিতে বাঁধিতে গাড়ি আসিয়া পড়িল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুতথ্যিত ইংরাজ জানলা হইতে মুখ বাড়াইয়া স্টেশনের নাম পড়িবার চেষ্টা করিতেছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখিয়াই হ্যালো বলিয়া চিৎকার করিয়া উঠিল এবং নিজের গাড়িতে তুলিয়া লইল। আমরা সেকেন্ড ক্লাসে উঠিলাম। বাবুটি কে খবর পাইলাম না, গল্পেরও শেষ শোনা হইল না। আমি বলিলাম, লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল, গল্পটা আগাগোড়া বানানো। এই তর্কের উপলক্ষে আমার থিওজফিস্ট আত্মীয়টির সহিত আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটিয়া গেছে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা গল্প ক্ষুধিত পাষাণ। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রোহন ঘটক, সুমন সরকার, আশিস দাস এবং সিঞ্জিনী মুখোপাধ্যায়। আমাদের এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।